এই যে শুনুন মিস্টার নবনির্বাচিত মিনিস্টার সাহেব, নিজেকে এমন আহামরি কিছু মনে করেন না, কিচ্ছু হয়নি যে মানুষকে আপনি বিড়াল শাবক বলে মনে করবেন। চলার সময় না একটু দেখে শুনে হাঁটবেন, ওকে? এই আমাদের মতো জনগণের ভোটে কিন্তু আপনি নির্বাচিত হয়ে এমপি হয়েছেন। আকাশ থেকে ঠুস করে পড়ে ঠাস করে এমপি হননি কিন্তু আপনি। আপনি যদি মনে করে থাকেন এমপি হয়েছেন তো রাস্তাঘাট কিনে নিয়েছেন, তাহলে আগেই বলে রাখছি, এটা সরকারি সম্পদ, আপনার ব্যক্তিগত না। হ্যাঁ, যদিও আপনি সরকারি মানুষ, তবে এটা জেনে রাখা ভালো, সরকারের শক্তিই কিন্তু জনগণ। আর আমি দেশের একজন নিষ্ঠাবান নাগরিক। পিছন থেকে এক নাগারে কারো কণ্ঠ শুনতে পেয়ে কানে থাকা মোবাইল ফোনটা কান থেকে নামিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো তাহরিম তালুকদার। কয়েকদিন হলো নির্বাচন শেষ হলো, আর সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তাপস তালুকদারের বড় ছেলে তাহরিম তালুকদার। আজ তারই একটা জনসম্মেলনে এসেছিল সে। বক্তৃতার মাঝেই হঠাৎ গুরুত্বপূর্ণ কল আসায় স্টেজ থেকে খানিকটা দূরে আসতে হলো তাকে। সেখানে মাইকের আওয়াজে ফোনের ওপাশের কারো কথাই ভালোভাবে শোনা যাচ্ছিল না। ফোনে কথা বলতে বলতে সামনে এগোতেই হঠাৎ পিছন থেকে এক নাগারে কারো কথা শুনতে পেল। পিছনে তাকাতেই তার চোখের সামনে দৃশ্যমান হলো একটি মেয়ে, যে কিনা কোমরে হাত দিয়ে মাটিতে বসে আছে। তাহরিম তালুকদার ফুকুসকে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এই যে নবনির্বাচিত এমপি, এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে একটু উঠতে তো সাহায্য করুন মশাই। এমনিতেই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার কোমরের 12টা বাজালেন, তার উপর খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কোনো প্রকার সাহায্য না করে। কেমন মানুষ আপনি? হ্যাঁ, দয়ামা কিচ্ছু নাই নাকি আপনার? আমার মতো মাসুম কিউট একটা বাচ্চাকে আপনার মতো খাম্বা ধাক্কা মারলেন, বেঁচে আছে যে এটাই শুক্রিয়া। হে ইউ, স্টপ ইট। কখন থেকে দেখছি পাগলের মতো বকবক করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন। পাগল আপনি? কখন আপনাকে আমি ধাক্কা দিলাম? কি সমস্যা আপনার? আর আপনি এভাবে মাটিতে বসে আছেন কেন? এটা কি ভিক্ষা করার জায়গা? ভিক্ষা করতে হলে গেটের বাইরে যান। বেশ জোরেই কথাগুলো বলে উঠল তাহরিম। তাহরিমের কথার পরিপ্রেক্ষিতে নিচ থেকে কাপড়ের ময়লা ছাড়তে ছাড়তে উঠে দাঁড়িয়ে চোখ দুটো ছোট ছোট করে তাহরিমের দিকে তাকালো পূর্ণা। ও মা, এ তো দেখি ভূতের মুখে রাম রাম, নিজে ধাক্কা দিয়ে আবার নিজেই বলছে নিচে বসে আছি কেন। পূর্ণা আরও কিছু বলতে নিবে, হঠাৎই তার পাশ দিয়ে কেউ একজন দৌড়ে তাহরিমের দিকে এগিয়ে গেল। কি হয়েছে স্যার? কোনো সমস্যা স্যার? নিজের ব্যক্তিগত সেক্রেটারি কুশনের আগমনে খানিকটা ভরসা পেল বলে মনে হলো তাহরিমকে। নারী সঙ্গ বরাবরই অ্যাভয়েড করে সে। মেয়েটা বোধহয় পাবনা মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসেছে। তুমি বরং কর্তৃপক্ষকে খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো কুশন। বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বলেই বিপরীত দিকে ঘুরে সেখান থেকে হন হন করে চলে গেল। বেচারা কুশন একবার স্যারের চলে যাওয়া দেখে, আরেকবার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে। স্যার যে কী আদেশ দিল সে আগামাতা কিছুই বুঝতে পারল না। মেয়েটাকে দেখে তার মোটেও পাগল বলে মনে হচ্ছে না। অগত্যাই সে জড়বস্তুর মতো দাঁড়িয়ে রইল। কিরে পূর্ণা, তুই এখানে? আমি কখন থেকে খুঁজে চলেছি তোকে। নিজের বেস্ট ফ্রেন্ড ইলমির কণ্ঠ শুনতে পেয়ে গাল ফুলালো পূর্ণা। পূর্ণার গাল ফুলানো দেখে ভ্রুকুসকে তাকালো ইলমি। কি হয়েছে তোর? এতক্ষণ তো ভালোই ছিলি, হঠাৎ বিধবাওয়ালা লুক দিচ্ছিস কেন? ইলু, তুই জানিস এই মিনিস্টার সাহেব আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। বললাম সরি বলতে, তাও বললো না। আবার বদ লোক একটা, অকৃতজ্ঞ কোথাকার। আর একটু হলে আমার কোমরটাই ভেঙে ফেলতো, তখন কি হতো বল? আমার ভবিষ্যৎ জামাই একটা কোমর ভাঙা বউ পেতো, আমার বাচ্চাগুলো একটা কোমর ভাঙা মা পেতো, আর আমার আর তোর নাতি নাতনিরা কোমর ভাঙা দাদি পেত, সেটাই তো বলবি। তোরটা আমিই বলে দিলাম, তবুও তোর ভাঙা ক্যাসেট চালু করিস না। বিরক্ত সহকারে কথাটা বলেই পাশে তাকালো ইলমি। একটা অপরিচিত ছেলেকে নিজের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ব্যাপারটা স্বাভাবিকই নিল। তার কারণ এইসব আবাকমার্কা লুকে অভ্যস্ত সে। যেহেতু পাশে একটা সেন্টিমেন্টাল ফ্রেন্ড আছে, এই লুকগুলো স্বাভাবিক। ইলমি খানিকটা সামনে গিয়ে বলল, এভাবে তাকানোর কিছুই নেই। ও এমনই, ভাঙার রেকর্ডার অন করলে অফ করতে ইচ্ছে করে না। বলেই পিছনে ঘুরে পূর্ণার হাত ধরে গেটের দিকে এগিয়ে গেল ইলমি। ইলমির কথায় খানিকটা ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল কুশন। আপনার গাড়িতে উঠবেন না? গাড়িতে বোম রাখা আছে, ক্ষতি হবে আপনার। সম্মেলন শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়িতে উঠতে নিবে, হঠাৎ এক নাগারে 3টি মেসেজের শব্দে বেশ কৌতূহল বশত হাতে থাকা মোবাইল অন করে মেসেজ অপশনে গিয়ে মেসেজগুলো দেখেই ফুকুসকে গেল তাহরিমের। উঠতে গিয়েও থেমে গেল সে। স্যার কোনো সমস্যা? কুশনের প্রশ্নের উত্তরে মুখে কিছু না বলে হাতে থাকা মোবাইলটাই
কুশনের হাতে ধরিয়ে দিয়ে আশেপাশে তাকালো তাহরিম তালুকদার। চারিপাশে বেশ লোক সমাগম। যদিও গাড়িতে বোমা থাকে, এখানে ব্লাস্ট হলে হাজার হাজার মানুষ মারা যাবে, এটা নিশ্চিত। তাহরিম একটু ঝুঁকে বোমাটা খোঁজার চেষ্টা করলো। হয়তো তাহরিমের ভাগ্য সহায় ছিল বলে সে বোমাটা দেখতে পেল। সেটা সেট করা ছিল গাড়ির ঠিক নিচে। কিন্তু সময় কেবল ঘনিয়েই আসছে। বোমা ব্লাস্ট হবার আর মাত্র 4 মিনিট বাকি। তাহরিম আর কিছু চিন্তা না করেই হুট করে গাড়ির ভিতরে ঢুকে দরজা অফ করে চাবিয়ে ঘুরিয়ে চালানো শুরু করলো। পিছন থেকে কুষাণের আতঙ্কিত গলার স্বর স্পষ্ট থেকে অস্পষ্ট হতে লাগলো। কিন্তু নিজের কথা এখন ভাবলে চলবে না। সে এখন দেশের একজন দায়িত্ববান লোকদের মধ্যে সে একজন। দেশের মানুষকে রক্ষা করা তার কর্তব্য। তাহরিম ভীষণ স্পিডে গাড়ি চালাচ্ছে। সম্মেলনের জায়গা থেকে বেশ খানিকটা দূরে নদীর পাড়ে একটা খোলা জায়গা দেখে গাড়িটি পার্ক করে দ্রুত সে গাড়ির বাইরে চলে আসে। দৌড়ে খানিকটা পথ আসার পর হঠাৎ পিছন থেকে বিকট শব্দে বোমা ব্লাস্ট হয়। তাহরিম পাঞ্জাবির হাতায় নিজের ঘাম মুছে মুখে হাত দিয়ে নিচে বসে পড়ে আর মনে মনে আল্লাহ আর সেই অচেনা লোকটাকে অসংখ্য ধন্যবাদ জানায়। আর সেই লোকটার জন্যই এতগুলো প্রাণ সে বাঁচাতে পেরেছে। তার কিছুক্ষণের মাঝেই প্রায় 20-25টা গাড়ি এসে জড়ো হলো সেই ঘটনাস্থলে। গাড়ি থেকে নেমেই কুষণ দৌড়ে এলো তাহরিমের দিকে। বেশ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, ভাই ভাই আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনার? কুষণের কণ্ঠ শুনতে পেয়ে মুখ থেকে হাত সরালো তাহরিম। উঠে দাঁড়ালো, মুচকে এসে বলল, খোদার দয়ায় এই যাত্রায় বেঁচে আছি। ততক্ষণে প্রেস মিডিয়া ঘিরে ধরল তাকে। হাজারো প্রশ্ন ছুড়ে দিল তাহরিম তালুকদারের দিকে। কিন্তু আপাতত কারো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নয় সে। প্রশ্নগুলো এড়িয়ে সামনের দিকে এগোতে লাগলো সে। আপনি কি জন্মগতভাবেই কি এত সাহসী মিস্টার নবনির্বাচিত এমপি সাহেব? চেনা কণ্ঠ শুনতে পেয়ে পাগুলো থমকে গেল। তার ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো তাহরিম। কুষণের কথায় খানিকটা চমকে পাশেই কুষণের দিকে তাকালো তাহরিম। পিছন থেকে পরিচিত কণ্ঠ শুনতে পেয়েই পিছনে তাকিয়েছিল সে। কিন্তু তেমন কাউকেই নজরে এলো না তার। এছাড়া চারপাশে প্রেস মিডিয়া, সাথে পুলিশ রয়েছে। এখানে বেশিক্ষণ থাকাটা ভালো হবে না। কখন যে আবার পুলিশের বাধা অতিক্রম করে আবার মিডিয়ার লোকজন জেকে ধরে বলা তো যায় না। এটা চিন্তা করেই সামনের দিকে অগ্রসর হলো সে। কম ধকল তো আর গেল না নিজের উপর দিয়ে। তাই বাড়িতে গিয়ে রেস্ট নেওয়াটাই বেটার অপশন বলে মনে হলো তাহরিমের। দরকার পড়লে কাল প্রেস কনফারেন্স করবে সে, তবুও আজ আর না। তাহরিম গিয়ে বসল কুষণের আনা আরেকটা গাড়িতে। গাড়িতে বসেই মাথা পেছনের দিকে হেলিয়ে দিল সে। কপালে হাত দিয়ে কোনো এক গম্ভীর চিন্তায় মগ্ন তাহরিম। লুকিং গ্লাস দিয়ে একবার নিজের স্যারকে পর্যবেক্ষণ করল কুষণ। স্যার কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তোমাকে কতবার বলেছি কুষণ, আমাকে স্যার না ভাই বলে ডাকবে। কপালে হাত রেখেই কথাটা বলে উঠল তাহরিম। ঠিক আছে স্যার, ইয়া না মানে ভাই। ঠিক আছে চলো, আর আমার কিছু হয়নি। প্রায় 20 মিনিটের মধ্যেই তালুকদার বাড়ির সদর দরজা দিয়ে ঢুকল তাহরিম তালুকদারের গাড়ি। গাড়ি থামতেই দরজা খুলে বেরিয়ে এলো তাহরিম তালুকদার। বাড়ির সদর দরজা খোলা দেখে খানিকটা ভ্রু কুঁচকালো। সদর দরজা দিয়ে প্রবেশ করা মাত্রই তার নজরে এলো সোফায় বসে থাকা একজন মহিলার উপর। চুলগুলো হালকা লাল দেখা যাচ্ছে। ছেলেকে দেখা মাত্রই ধীর পায়ে ছেলের কাছে এলেন মেহেরিন শিকদার। মুখে কিছু বললেও চোখ মুখ ঠিকই জানান দিচ্ছে তার চিন্তার বিষয়টা। মেহেরিন শিকদারের জায়গায় অন্য কোনো মা থাকলেও হয়তো এতক্ষণে কেঁদে কেটে এক সার করে ফেলত। কিন্তু মেহেরিন শিকদার তার কিছুই করেননি, কখনো করেও না। মনের দিক দিয়ে তিনি খুব বেশি শক্তপোক্ত। প্রকৃতির ঠিক এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে তাহরিমের। কথাগুলো ভেবেই মুচকি হেসে খানিকটা এগিয়ে গেল মায়ের দিকে। মেহেরিন শিকদার ছেলেকে আপাদমস্তক ভালো করে পর্যবেক্ষণ করার পর বললেন, ব্যথা পেয়েছো কোথাও? তাহরিম হাসল। না আম্মাজান, ব্যথা পাইনি, ভাগ্যের জোরে বেঁচে গেলাম। ছেলের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে মেহেরিন শিকদার গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, সব কথা পরে শুনবো। এখন যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আজ আর নিচে নামার দরকার নেই, রেস্ট করো। যা লাগবে আমি পাঠিয়ে দেব। ঠিক আছে। বলেই তাহরিম ফ্রেশ হতে রুমে চলে গেল। মেহেরিন তাহরিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার দুই ছেলের মাঝে বড় ছেলেরা একটু বেশি একরোখা স্বভাবের, যা বলবে তাই করবে। এবার সেই কাজে যত রিস্কই থাকুক না কেন। রাজনীতিতে ছেলেকে জড়ানোর কোনো ইচ্ছেই ছিল না মেহেরিন শিকদারের, তবুও ছেলের জেদের কারণেই জেদে দিয়েছে তাকে।
কথাগুলো চিন্তা করেই রান্নাঘরের দিকে পা বাড়ালেন মেহেরিন শিকদার। উদ্দেশ্য ছেলের জন্য খাবার তৈরি করা। তাহরিম মাত্রই গোসল শেষ করে তোয়ালে দিয়ে শরীর মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। হঠাৎই তার নজর গেল নিজের মোবাইলের উপর। কিছুক্ষণ আগের সেই মেসেজের কথা মনে হতেই তাহরিম দ্রুত মোবাইল হাতে নিয়ে সেই নাম্বারে কল করল, কিন্তু আশ্চর্যজনকভাবে নাম্বারটা বন্ধ বলছে। তাই সে আর ফোন দেওয়ার চেষ্টা করল না। একজন মন্ত্রী হিসাবে তার যথেষ্ট ক্ষমতা আছে। তাহরিম তালুকদার চাইলেই সেই সিমের মালিককে আধা ঘন্টার মাঝেই বের করতে পারবে, কিন্তু তাহরিম তা করবে না। কিছু জিনিস অজ্ঞাতই সুন্দর। তাহরিম জানে না নাম্বারটা কার, সে ছেলে না মেয়ে, কি উদ্দেশ্য তার জানার আগ্রহ থাকলেও এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে না তার। তাই মোবাইলটা যেখানে ছিল সেখানেই রেখে দিল। মাথাটা ব্যথা করছে, আপাতত রেস্ট করাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। কিরে পূর্ণ, আর্টিকেল লেখা শেষ হলো তোর? ইলমির কথায় কম্পিউটার থেকে মুখ তুলে তাকালো পূর্ণা। মুখ কুঁচকে বলল, ইলু, ডোন্ট কল মি পূর্ণ, ইটস পূর্ণা, মিফতাহুল পূর্ণা। আর আমার লেখা প্রায় শেষ, আর 2 মিনিট অপেক্ষা কর, আমি সেভ করে বন্ধ করছি। পূর্ণার কথা শুনে ইলমি মুখ বাঁকিয়ে পূর্ণার পাশের চেয়ারে বসে বলল, আহ মরণ, আসছে আমার ব্রিটিশদের উত্তরসূরি। পূর্ণা হোক আর যাই হোক, আমি পূর্ণই ডাকবো। আর তুই যে আমার এত সুন্দর একটা নাম ইলমি, শাহরিন ইলমিকে ইলু ডাকিস? আমি কি কিছু বলছি তোকে? পূর্ণা কম্পিউটার অফ করতে করতে বলল, আরে ইয়ার, ইলু তো মেয়েদের নাম, কিন্তু ছেলেদের নাম তো পূর্ণ হয়। তুই পূর্ণ ডাকলে না কেমন যেন একটা ছেলে ছেলে ফিল আসে, জানিস? তুই কি মেয়ে নাকি পূর্ণ? আমার যুক্তিতে তো তুই ছেলেই। আচ্ছা, তুই তোর মাঝে একটা মেয়ে সুলভ আচরণ দেখাতো আমাকে। তুই যদি দেখাতে না পারিস, আমি তোকে তোর মাঝে 1000টা ছেলে সুলভ আচরণ দেখাবো। দেখ ইলু, আজ এটা কথা বলবি না একদম। অফিস তো ছুটি সেই কখন, তুই গেলি না কেন? জানালা দিয়ে বাইরে তাকিয়ে পুনরায় বলল, সন্ধ্যা তো হয়ে এলো, এতক্ষণ বসে রইলি কেন? তোর বাসায় সবাই চিন্তা করবে না? আমার তো দুনিয়ায় কেউ নেই, তাই কেউ চিন্তাও করবে না, কিন্তু তোর তো আছে। পূর্ণার কথা শুনে ইলমি মুচকি হেসে উঠে দাঁড়িয়ে পূর্ণার ব্যাগটা পূর্ণার কাঁধে ঝোলাতে ঝোলাতে বলল, মেয়ে, বাজে কথা বলিস কেন? আমি কি তোর কেউ না, বোকা মেয়ে? তুই আমার বেস্ট ফ্রেন্ড নোস? তুই আমার বোন, আর বোন বোনের জন্য অপেক্ষা করবে, তাতে কার কি আসে যায়? চল তো এখন, খালি বেস্টি কথা। বলেই ইলমি পূর্ণার হাত ধরে অফিসের বাইরে নিয়ে আসে। পেশায় দুইজনই জার্নালিস্ট, মাত্র কয়েকদিন হলো জয়েন করেছে। সেই ভার্সিটি লাইফ থেকে পূর্ণা আর ইলমির জুটি অনন্য। ইলমির সফল ব্যবসায়িক বাবা ইস্তিমুল হকের আর মা সুফিয়া বেগমের দ্বিতীয় সন্তান। ইলমির বড় এক ভাই আছে ইস্তিহাদ হক, সে বর্তমানে কানাডা আছে পড়াশোনার জন্য। আর পূর্ণা ছোটবেলা থেকেই এতিমখানায় মানুষ। পৃথিবীতে আপন বলতে শুধু এতিমখানার কেয়ারটেকার অর্থাৎ মাদার আর এখন ইলমি। ছোট থেকেই ইলমির শখ জার্নালিজম নিয়ে পড়ার, এবং ভার্সিটিতে সে জার্নালিজম নিয়েই পড়েছে। আচ্ছা পূর্ণ, তুই সকালে মন্ত্রী তাহরিম তালুকদারের সাথে এমন অদ্ভুত বিহেভ করেছিস কেন? তুই তো এমন না। ইলমির কথার পরিপ্রেক্ষিতে পূর্ণা হাসল, ঠু উঁচিয়ে বলে উঠল, আমার পেশা কি? ইলমি ঠোঁট উল্টিয়ে বলল, জার্নালিজম। আর তাহরিম তালুকদার কে? মন্ত্রী। ওনার সাথে আমার সম্পর্ক নিশ্চয়ই মধুর না? এক কথায় বলা যায় রাজনীতি রিলেটেড সবার সাথেই আমাদের জার্নালিস্টদের সাপে নেউলে সম্পর্ক। আর তুই তো জানিস আমি যে আর্টিকেল নিয়ে কাজ করছি সেটা রাজনীতি রিলেটেড, বেশ কিছু ক্রিমিনাল আর নারী পাচার সম্পর্কে। আমি তো নতুন এই পেশায়, তাই রাজনীতিবিদ সম্পর্কে আমার জ্ঞান শূন্য। তাই তাহরিম তালুকদারকে একটু বাজিয়ে দেখলাম আর কি। আমার কথা শুনে ইলমি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সিরিয়াসলি পূর্ণ, এত কিছু ভেবে ফেললি? হাউ ইন্টেলিজেন্ট ইউ আর! পেটে পেটে এত কিছু! ইলমির কথায় পূর্ণা পুনরায় হাসল। আচ্ছা চল তাড়াতাড়ি পা চালাম, বাসায় গিয়ে কাজ আছে। ভাড়া বাসায় থাকি দোস্ত, তাও আবার একা। বাড়িওয়ালা মুখে যত আদরি দেখাক না কেন, কার মনে কি আছে কে জানে। ইলমিকে বাসায় পৌঁছে দিয়ে পূর্ণাও বাসায় চলে আসলো। পূর্ণা একাই একটা ভাড়া বাসায় থাকে। ইলমির বাসা থেকে পূর্ণার বাসা প্রায় 10 মিনিটের রাস্তা। পূর্ণা বাসায় ঢুকে লাইট অন করতে দেখে লাইটটা জ্বলছে না, চারপাশে অন্ধকার হয়ে এসেছে। হঠাৎই কিছু একটা পড়ার শব্দে চমকে পিছনে তাকালো পূর্ণা। কে কে ওখানে?
হঠাৎ নিজের পায়ের কাছে কোনো কিছুর আভাস পেয়ে ছিটকে দূরে সরে গেল। ঠিক তখনই কানে ভেসে আসলো মিউ মিউ শব্দ, যা শুনে পূর্ণা খানিকটা হাঁপ ছেড়ে বাঁচল। উফ মিনি, তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি রে। বলেই পায়ের কাছ থেকে নিজের পোষা বিড়ালটাকে কোলে তুলে নিল। পূর্ণা মিনি নামক বিড়াল পোষে সেই 4-5 বছর আগে থেকে। অবসর সময়টা সেই মিনির জন্যই বরাদ্দ থাকে। কিরে মিনি, আজকে আবার বিদ্যুৎ ভাইজানের কি হলো রে? পূর্ণার কথা শুনে মিনি কেবলই মাথা নাড়ায়। পূর্ণা মুচকি হেসে মিনিকে নিচে নামিয়ে মোবাইল বের করে মোমবাতি খোঁজার চেষ্টা করে। এই বিদ্যুৎটাও যে কি, আকাশের অবস্থা খারাপ করলেই ঠাস করে বিদ্যুৎ চলে যায়। মোমবাতি জ্বালিয়ে পূর্ণা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসল। বহুত কাজ জমা হয়ে আছে তার উপর, আবার নতুন আর্টিকেল, সব মিলিয়ে প্যারাময় জীবন। ল্যাপটপ অন করে নেট কানেকশন দেয়া মাত্রই কিছু ইমেইল এসে জমা হলো পূর্ণার আইডিতে। পূর্ণা ধীরে ধীরে সবগুলো ইমেইল চেক করছে। হঠাৎ করেই একটা ইমেইলে এসে তার চোখ আটকে গেল। চোখ দুটো ছোট ছোট করে পুরো ইমেইলটা পড়ল, কিন্তু ইমেইলটা কে পাঠালো তা বোঝার উপায় নেই। এই ইমেইলে লেখা ছিল, পূর্ব থেকেই সাবধান হয়ে যান মিফতাহুল পূর্ণা। রাজনীতি নিয়ে বেশি কিছু খুঁজতে যাবেন না, খুব খারাপ জিনিস এই রাজনীতি, সেটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। কোনো কিছুরই বেশি গভীর ভালো না, যা জানেন তাই নিয়ে শুকরিয়া আদায় করেন, আর এই সম্পর্কে আর্টিকেল লেখা অফ করে দেন, না হলে পরবর্তীতে বিপদে পড়বেন। বিপদ আপনার খুব সন্নিকটে, মিস মিফতাহুল পূর্ণা। এই ইমেইলটা চেক করে পূর্ণা মুচকি হাসল, কারণ এমন থ্রেট আজ পূর্ণার জন্য নতুন না। এমন থ্রেট কত এসেছে, এসবের ধার পূর্ণা ধারে না। তবে অবাক করার বিষয়টা হলো, যেই অ্যাকাউন্ট থেকে ইমেইলটা এসেছে সেটা ডিজেবল করা। হয়তো লোকটা চায় না পূর্ণা তাকে চিনুক। দীর্ঘশ্বাস ফেলে আবারও টাইপিংয়ে মনোযোগ দিল। এই ছোট্ট জীবনে কত কিছুই না দেখল, কত মানুষের কত রূপ, কত কথা, কত ধরনের দৃষ্টি। কাজ শেষে ল্যাপটপ অফ করে বারান্দায় যায় পূর্ণা। কোলের উপরে মিনি গুটিসুটি মেরে বসে আছে। মিনির গায়ের উপর বার কয়েক হাত বুলিয়ে বারান্দায় রাখা টুলের উপর বসে পড়ে। আজ মা বাবার কথা খুব বেশি মনে পড়ছে পূর্ণার। হয়তো কখনোই দেখা হয় নাই, হয়তো কারো পাপের ফসল কিংবা অন্য কিছু হতে পারে। তবে একটা কথা কি, যত যাই হোক না কেন এই জন্মদাত্রী আর জন্মদাতাকে কখনো ঘৃণা করা যায় না। গল্পটা এমন হলেও পারত, একটা সুন্দর সংসার হতে পারত, একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারত। কথাগুলো ভাবতে ভাবতেই কাল বেয়ে জল গড়িয়ে পড়ল মেঝেতে। হাতের উল্টো পিঠ দিয়ে জলটুকু মুছে আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। বিদ্যুৎ এখনো আসেনি, পুরো এলাকা অন্ধকার হয়ে আছে। আর বেশিক্ষণ বারান্দায় না থেকে দরজা লাগিয়ে ঘরে চলে আসলো। পুরো ঘরে একটু হাঁটাহাঁটি করে বিছানায় মিনিকে নিয়ে শুয়ে পড়ল পূর্ণা। চোখটা শুধু লেগে আসবে অমনি ঘুমের 13টা বাজিয়ে সশব্দে মোবাইলটা বেজে উঠল। চোখ বন্ধ করেই হাতড়াতে মোবাইলটা হাতে নেয়। পূর্ণার বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল। কোনো মতে একটা চোখ খুলে স্ক্রিনে ইলু নামটা দেখে রিসিভ করে নেয়। এত রাতে কি তোর? পূর্ণার কথা শুনে ইলমি মিটমিটিয়ে হেসে উঠল। ডিস্টার্ব করলাম দোস্ত? তুই কি এইটা জিগাইবার লাগিয়া ফোন দিছস ফইনি? না না দোস্ত, শোন না। শুনতাছি, বল জলদি, আমার ঘুম পাইছে। দোস্ত, কালকে তো পহেলা ফাগুন। তো আমি কি করবো? পূর্ণার কথায় খানিকটা বিরক্ত হয়ে বলল ইলমি। আমি কি করবো মানে? তুই এমন পাঙ্গাস কেন রে? শাড়ি পরবি, আমি কিচ্ছু জানি না। তুই কালকে শাড়ি পরবি, আমিও পরবো, তাও বাসন্তী রঙের। আমার কোনো বাসন্তী শাড়ি নাই, সো তুই পর, আমি না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। বলেই ঠাস করে ফোনটা কেটে দিল ইলমি। যার দরুন বেশ অনেকটাই অবাক হলো পূর্ণা। এত সহজে মেনে নেয়ার মেয়ে তো ইলমি না। কে জানে কি তালগোল পাকাচ্ছে মনে মনে। পূর্ণা আর কিছু চিন্তা না করেই ঘুমের দেশে তলিয়ে গেল। কিছুক্ষণের মাঝেই আবারও ফোন আসাতে মেজাজ বেশ খারাপ হলো পূর্ণার। চোখ বন্ধ করেই ভাবল এখন ইচ্ছে মতো ঝাড়বে সেই ইলুকে। মনে মনে কথাটা ভেবেই রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে কেউ কিছু বলার আগেই পূর্ণা বলতে লাগলো, ওই কালা শামসুর বউ শাকচুনি কোথাকার। এই তোর জামাই কি আরেক বেটির লগে ভাগ্যা গেছে নাকি? হ্যাঁ, নাকি তোর সতীন রে বাইত লইয়া আইছে? কোনডা ফকিন্নি, তুই আমার সাধের ঘুমটা 24টা বাজাইতেছস। অহন তোরে আমার মনে চাইতেছে ওই বুড়ি গঙ্গার পানিতে চুবানি দিতাম একদম। বেদ্যব বেডি, এক থাপড়ানি দিব, 7 দিন কানে শুনবি না। আর আবার যদি ফোন দিস তোর নাক বরাবর এক ঘুষি দিব, মুখের মানচিত্র বদলাইলাম একদম। নিজেরই তখন চিনবার পারবি না। আর তুই যদি বেডি আমার সামনে থাকতি, তোর 7 জন্মের ভাগ্য তুই আমার সামনে নাই।
নইলে তোরে আমি বুঝাই দিতাম এই পূর্ণার ঘুমের জন্য পূর্ণা কি কি করতে পারে। ঘুমের লগে নো স্যাক্রিফাইস। আবার যদি ফোন দেস তো তোরে ফোনের মধ্যে দিয়া গিয়া কানের 2 আঙ্গুল নিচে দিমো এমন এক চর বিটিভির মতো ঝিরঝির করবি বেয়াদ্দব একটা। বলে ঠাস করে ফোনটা কেটে দিয়ে পূর্ণা আবার ঘুমিয়ে পড়ল। মেজাজ এত খারাপ হতো না যদি না এত সুন্দর স্বপ্নের মধ্যে কলটা না আসতো। মাত্রই একটা স্বপ্ন দেখা শুরু করেছিল, তার মধ্যেই আবার ফোন হাতে নিয়ে কুশন ব্যাককেলের মতো দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি থেকে কি হয়েছে তার ঠিক মাথার উপর দিয়ে গিয়েছে। কুশন তার সামনে বসে থাকা তাহরিমের দিকে তাকালো। তাহরিম ভ্রুকুচকে কুশনের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে রইল। কোথা থেকে শুরু আর কোথায় শেষ তার ঠিক বুঝে আসছে না। তাহরিম খবর পেয়েছিল মিডিয়ায় কাজ করা একজন মেয়ে সব রাজনীতিবিদদের নিয়ে আর্টিকেল লিখছে, তাই মেয়েটার নাম্বার ব্যাক করে কল দিয়েছিল। যেন কোনো কিছু না জেনে উল্টোপাল্টা কথা না লিখে, কারণ সে নতুন এমপি হয়েছে, এর মাঝে গুজব ছড়ালে ক্যারিয়ারে ব্যাড ইফেক্ট পড়তে পারে। কিন্তু তাকে তো কোনো কথাই বলতে দিল না মেয়েটা। মুখের উপর হাবিজাবি কত কিছু বলে ঠাস করে ফোনটা কেটে দিল। এটাকে কি ম্যানার বলে? কথাটা মনে মনে চিন্তা করেই তাহরিম বিড়বিড় করে বলে উঠল, ম্যানারলেস মেয়ে কোথাকার। দরজায় ঠক ঠক আওয়াজে ঘুম হালকা হয়ে গেল পূর্ণার। মিটমিট করে তাকিয়ে শোয়া ছেড়ে উঠে বসল। ফ্রুকুসকে বার কয়েক ঠক ঠক আওয়াজ শুনে বালিশের নিচ থেকে ফোনটা বের করে একবার সময়টা দেখে নিল। মোটে 7টা বাজে। এই 7 সকালে কি আসবে? মাসও তো শেষ হয়নি যে বাড়িওয়ালার বউ আসবে ভাড়া চাইতে। তাহলে কি ইলমি? কথাটা ভাবতে ভাবতেই বিছানা থেকে নেমে এক হাতে চুলের খোপা করতে করতে দরজার দিকে এগোলো পূর্ণা। বাড়িওয়ালার বউ আর ইলমি ছাড়া এই বাসায় তেমন কেউই আসে না। পূর্ণা দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে? অপর পাশ থেকে ইলমির কণ্ঠ শোনা মাত্রই দরজা খুলে দিয়ে দুহাত বুকে গুজে দাঁড়ালো পূর্ণা। ইলমির দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই থতমত খেয়ে গেল সে। ইলমি বাসন্তী রঙের শাড়ি পরেছে, সাদা ব্লাউজ, সাথে ম্যাচিং কানের দুল, আর গলায় ছোট পাথরের রকেটের সাথে চিকন চেন। ফর্সা গায়ের রঙটা বেশ মানিয়েছে, আবার হাতে একটা শপিং ব্যাগ। কিন্তু এই সকালে এত সংসাজার কারণ বুঝল না পূর্ণা। ইলমি পূর্ণাকে দেখে সবকটি দাঁত বের করে হাসি দিল। কি চাই? এই 7 সকালে আমার ঘুম ভাঙানোর কারণটা কি জানতে পারি? পূর্ণার কথার কোনোরূপ পাত্তা না দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শর্ত আমার ইচ্ছে হয়েছে, আমি এসছি, তাতে তোর কি? বলেই ইলমি সোজা ঘরের দিকে হাঁটতে লাগলো। পূর্ণাও দরজা লাগিয়ে ইলমির পিছনে পিছনে গেল। কি সমস্যা তোর? রাতেও ঘুমোতে দিলি না, এখন আবার 7 সকালে এসে হাজির। ইলমি বিছানায় বসতে বসতে ভ্রুকুসকে বলল, রাতে ঘুমোতে দেই নেই মানে কি? আমি তো একবারই ফোন দিলাম। তাহলে রাত 12টা বাজে কি আমি দিয়েছি তোকে ফোন? রাত 12টা মানে? তুই তো জানিস পূর্ণ, আমাকে 11টার পর এই বাংলাদেশে চিরুনি তদন্ত করলেও আমাকে পাওয়া যাবে না। পূর্ণার কথায় ইলমি বেশ অবাক হলো। কথাটা যে ইলমি একেবারে ভুল বলেছে তা কিন্তু না। ওকে আসলেই রাত 11টার পর ঘুম থেকে তোলা ইহকালও সম্ভব না। কিন্তু ফোন করলো কে? তাহলে পূর্ণার কথার ভিত্তিতে ইলমি ভ্রুকুসকে বলল, এত চিন্তা করার কি আছে? আজব, তোর ফোন চেক করলেই হয়। আরে হ্যাঁ, তো মনেই ছিল না। বলেই পূর্ণা নিজের ফোন হাতে নিয়ে কল লিস্টে ঢুকলো। প্রথমেই অপরিচিত নাম্বার দেখে খানিকটা থতমত খেয়ে গেল সে। এটা তো ইলুর নাম্বার না। তাহলে ইস, কে না কে ফোন দিয়েছিল, আর কি করলাম এটা? এখন তো নিজের কপাল নিজেই থাপড়াতে মন চাচ্ছে। পূর্ণা মোবাইল থেকে চোখ তুলে সামনে বসে থাকা ইলমির দিকে তাকালো। ইলমি প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ইলমির দৃষ্টি লক্ষ্য করে পূর্ণা বোকাভাবে হাসল। কি হয়েছে? পূর্ণা কিছুটা ঢোক গিলে বলল, আননোন নাম্বার, চিনি না। ইলমি ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, আননোন নাম্বার তো কি হয়েছে? বাই দ্য রাস্তা, তুই কি উল্টো পাল্টা কিছু কথা বলছিস নাকি? পূর্ণা থপ করে বিছানায় বসে পড়ল। আমি না, আসলে তুই ফোন দিয়েছিস ভেবে ইচ্ছে মতো ঝেড়ে ফোনটা রেখে দিয়েছিলাম। আমি কি জানতাম নাকি? আর ওই লোকের কমন সেন্স নাই নাকি মাঝরাতে একটা মেয়েকে কল করে? ইলমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, যা করার তো করেই ফেললি, এখন বলে লাভ নাই। তুই বরং বেচারা আর বেচারি যেই হোক না কেন তাকে ফোন করে সরি বলে দে।
পূর্ণা মনে মনে কিছু একটা চিন্তা করে বলল। ঠিক আছে। বলেই ফোন হাতে নিয়ে কল করলো সেই নাম্বারে। মুখে সূর্যের তীর্যক রোশনি পড়াতে চোখ মুখ কুঁচকে গেল তাহরিমের। রাতের সকল হিসেব নিকেশ শেষ করে ঘুমোতে ঘুমোতে বেশ দেরি হয়েছিল তার। সূর্যের আলোতে কাঁচা ঘুমটার ব্যাঘাত তার মোটেও সহ্য হচ্ছে না। উপর হয়ে শুয়ে শুয়ে কাঁথা দিয়ে পা থেকে মাথা অবধি ঢেকে আবার ঘুম দিল। এরই মাঝে ঘুমের 12টা বাজিয়ে নিজের কর্কশ শব্দে বেজে উঠল ফোন। চোখ বন্ধ করে বালিশের তলায় থেকে ফোন বের করে রিসিভ করলো। কানে দেওয়ার সাথে সাথেই কারো কোমল কণ্ঠে হৃৎপিণ্ড কম্পিত হলো তাহরিম তালুকদারের। ওপাশ থেকে কেউ একজন কোমল কণ্ঠে সালাম দিল। সালামের উত্তরে তাহরিম শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, ওয়ালাইকুম আসসালাম। অপর পাশ থেকে মেয়েটা বলল, আপনি কি কাল রাতে আমার ফোনে কল দিয়েছিলেন? আসলে এই নাম্বার থেকে কাল রাত 12টায় আমার ফোনে একটা কল গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঘুমিয়েছিলাম। আর ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে বেশ রেগেও গিয়েছিলাম। আসলে আমি ভেবেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড মনে হয় ফোন দিয়েছিল, আর আমি ঘুমের তাড়নায় নাম্বারটাও খেয়াল করিনি, তাই আসলে আপনাকে ওভাবে বলা হয়েছিল। আসলে না, আমি ঘুমের মাঝে কাকে কি বলি মাথায় থাকে না আমার। আপনি মনে হয় কোনো দরকারে ফোন দিয়েছিলেন। আসলে আমি না আন্তরিকভাবে দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি। আপনার কোনো দরকার হলে বলতে পারেন, কি উপকার করতে পারি? তাহরিম চোখ বন্ধ করে মেয়েটার কথা শুনছিল। মেয়েটার কণ্ঠ কি আসলেই এত মধুর, নাকি শুধুমাত্র তার কাছেই এমন মনে হচ্ছে? আচ্ছা, একসাথে এত কথা কেউ কি বলতে পারবে? হ্যাঁ, তো মেয়েটা বেড়েছে, এমন কেন মনে হচ্ছে যেন সে চাইছে মেয়েটা আরও কিছুক্ষণ কথা বলুক, আর সে শুধু শুনবে। এত আবেগ দিয়ে কেউ কি কখনো সরি বলেছে তাকে? কই, মনে হচ্ছে না তো। এত সুন্দর করে সরি মেয়েটাকে কে বলতে বলেছে? আনমনেই তার ঠোঁটের কোণে হাসির রেখা ভেসে উঠল। ওপাশ থেকে মেয়েটার সমানে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। হ্যালো, এই যে শুনছেন আপনি? কথা বলুন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ইটস ওকে, আমারই ভুল হয়েছে। এত রাতে একটা মেয়েকে ফোন দেওয়া ঠিক হয়নি। আমিও আসলে সরি বলতে গিয়েও তাহরিম ঠেকে গেল, কারণ সে এর আগে কখনোই কাউকে তার কাজের জন্য সরি কিংবা দুঃখ প্রকাশ করেনি। জি, কিছু না। আচ্ছা যাই হোক, আপনি কি কোনো দরকারে ফোন দিয়েছিলেন? অপর পাশে কথা বলা মেয়েটার প্রশ্নে তাহরিম জিভ দিয়ে খানিকটা ঠোঁট ভিজিয়ে বলতে গিয়েও থেমে গেল। কেন জানি আজ অদ্ভুতভাবে মেয়েটিকে তার পরিচয় দিতে ইচ্ছে করছে না। কেন জানি তার নিজের পরিচয় গোপন রেখে মেয়েটার সাথে কথা বলতেই ভালো লাগছে। সে চায় না মেয়েটা তাকে চিনুক। সাধারণ ছেলে হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে ইচ্ছে করছে তার খুব করে। আসলে আপনাদের ওখানে কি সংবাদপত্র ছাপা হয়? আমার একটা সংবাদ ছাপানো ছিল, তাই আপনাকে কল করেছিলাম। কিরকম সংবাদ? পাত্রীর। পূর্ণা বেশ থতমত খেয়ে বলল। পাত্রী? নিজের বোকা বোকা কথায় নিজেই বিয়াক্কেল হয়ে গেল তাহরিম। মিথ্যা সে কোনো কালোই বলতে পারে না। তার উপর দুনিয়ায় কি আর কোনো নিউজ ছিল না শেষে কিনা পাত্রী চাই? যে কিনা হাতে তুড়ি দিলে পাত্রের লাইন লাগবে, সেখানে সে কিনা পাত্রী চাই বলে সংবাদপত্রে বিজ্ঞাপন। ব্যাপারটা হাস্যকর। কান থেকে ফোনটা নামিয়ে ফিক করে হেসে দিল পূর্ণা। এমন নয় যে পূর্ণা বুঝতে পারেনি যে লোকটা মিথ্যা বলছে কিংবা কথা ঘোরানোর চেষ্টা করছে, তবে যাই হোক, লোকটার কথা খারাপ লাগেনি তার। কি হয়েছে, হাসছিস কেন? ইলমির কথায় পূর্ণা ইলমির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, কিছু না তো। তুই তো বললি না এত সকাল সকাল যে আমার বাসায় কি করছিস তুই? ইলমি হাত দিয়ে শপিং ব্যাগটাকে কাছে টেনে খুলতে খুলতে বলল, কাল কি বলেছিলাম মনে নাই তোর? যাই হোক, মনে না থাকলেও আমার কিচ্ছু করার নেই। তোকে আবার মনে করিয়ে দিচ্ছি, আজ পহেলা ফাল্গুন, পহেলা বসন্ত। বসন্ত বরণ অনুষ্ঠান হবে জাবির ক্যাম্পাসে, আর অফিস শেষে তুই আর আমি যাব। বিশাল অনুষ্ঠান হয় ওখানে। পূর্ণা চোখ ছোট ছোট করে ইলমির দিকে তাকিয়ে আছে। ইলমির শপিং ব্যাগ থেকে বাসন্তী রঙের শাড়ি, সাদা রঙের ব্লাউজ, মাথায় খোপায় লাগানোর মতো বেলি ফুলের মালা, আর হাতে বাঁধার জন্য রজনীগন্ধার গাজরা, গলায় আর কানের জন্য ছোট্ট পাথরের ইয়ারিং, আর চেন হাতে ম্যাচিং রেশমি চুড়ি। এগুলো আনলি কেন? জিনিসগুলো বিছানায় সাজিয়ে রাখতে রাখতে ইলমি বলল,
ইলমির কথায় পূর্ণা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ ইলমি, কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। এতগুলো টাকা নষ্ট করার কোনো মানেই হয় না।